এটার কোনো জবাবই অথই দিল না। তাজওয়ার গোসল করে এসে দেখলো অথই ওভাবেই বসে আছে। দীর্ঘশ্বাস ফেলল সে। তার নিজেরও কিছু বলতে অস্বস্তি বোধ হচ্ছে। দুজনের জন্যই এই ঘটনাটা আকস্মাত। তাজওয়ার চাইলেও এখন কি ঠিক করতে পারবে? অনুজাকে আজ সামির প্রপোজ করবে। অনুজার ভার্সিটি শেষে সে তাকে নিয়ে যাবে। বিশাল কিছু প্ল্যান করে রেখেছে সে। খুশি মানেই অনুজাকে ভার্সিটির জন্য নিতে এসেছিল। অনুজা জানলা থেকে দেখলো সামিরকে, হাসি মুখে তাড়াতাড়ি নিচে নেমে আসলো। লোকটাকে দেখলে তার দিন ভালো হয়ে যায়। বাইকে ওঠার আগেই সে বলল, আজ আপনার সাথে যাব? আশপাশে আর কেউ আছে? না। তাহলে জিজ্ঞেস করছো কেন? অনুজা ঠোঁট বাঁকালো, কথা না বাড়িয়ে উঠে বলল বাইকে। সামির ঠোঁট কামড়ে হেসে বাইক নিয়ে কিছুটা দূরে আসতেই হঠাৎ একটা গাড়ি কোথা থেকে যেন এসে মেরে দিল বাইককে। দুজনেই ছিটকে পড়লো। অনুজার হাত পা ছুটে গেলেও খুব বেশি ব্যথা পায়নি। সামির কোনো রকমে উঠে এসে অনুজাকে আগলে নিল। ব্যস্ত গলায় শুধালো, ঠিক আছো? ব্যথা পেয়েছো? অনুজা দুই দিকে মাথা নাড়ল। সামির পিছে তাকিয়ে কেবল কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে একজন তার মাথায় বাড়ি মারল আর অনুজার নাকে রুমাল চেপে ধরল। দুজনেই লুটে পড়ল। সামির রাত খোলা চোখে দেখলো অনুজাকে টেনে নিয়ে যাচ্ছে। নিজে যাওয়ার চেষ্টা করলেও সে উঠতে পারল না। তাদের গ্যাং আসার আগেই অনুজাকে নিয়ে চলে গেল। খুব নিখুঁতভাবে প্ল্যান করা ছিল যেন সবটাই। অনুজাকে এনে রাখা হলো গোডাউনের মতো একটা জায়গায়। তার ফোন বন্ধ করা হয়নি। যে এনেছে সে বোধহয় ইচ্ছে করে ফোনটা বন্ধ করেনি। অনুজার মুখে পানি মারা হলো। অনুজা লাফিয়ে উঠতেই চোখ পড়লো সামনে বসা অনুপমকে। অনুজা অবাক গলায় শুধালো, আপনি? আমি কোথায়? অনুপম বাঁকা হাসলো। সামনের টেবিল থেকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, খাও আগে বলছি। অনুজা পানি নিল না। তার মনে পড়লো রাস্তায় কি ঘটছে। সে বসা থেকে উঠতে চাইলো। অনুপম ইশারায় বুঝালো একদম না। অনুজা বসে গেল। অস্থির গলায় বলল, আমাকে কেন এনেছেন? সামির কোথায়? সামির হসপিটালে, মাথায় আঘাত পেয়েছে তো তাই ট্রিটমেন্ট চলছে। বসো তুমি। আমি সামিরের কাছে যাব। অনুপম হেসে উঠলো। আফসোসের সুরেই বলল, খুব ভালোবাসো ওকে? আহারে, আজকের পর শেষ হয়ে যাবে। মানে? মানে খুবই সহজ। তোমাকে এখানে আনার কারণ আজ তোমার আর আমার বিয়ে। কাজী সাক্ষী সব রেডি। শুভ কাজে দেরি করে লাভ নেই। অনুজা আঁতকে উঠলো। বসা থেকে দাঁড়িয়ে গিয়ে শক্ত গলায় বলল, মগের মূল্য পেয়েছেন? আপনি বললেই আমি বিয়ে করে নেব? কখনোই না। আপনি নিজেও যখন জানেন আমি সামিরকে ভালোবাসি, তখন আরেকবার কান খুলে শুনে রাখেন। আমি সামিরকে ভালোবাসি আর বিয়ে করলেও ওকে করব। অনুপমের চোয়াল শক্ত হলো। তবুও নিজেকে সামলে আবার ব্যঙ্গাক্ষ হাসি দিয়ে বলল, আরে কুল, বসো বসো, এত রাখলে চলে। আসো তোমাকে একটা জিনিস দেখাই। অনুজা সন্দিহান দৃষ্টিতে তাকালো। অনুপম ল্যাপটপটা অনুজার দিকে ঘুরিয়ে দিল। সেখানে দেখা গেল সামিরের বাবা মার মাথায় গান টেকানো। অনুজা হাঁটে মুড়িয়ে সেখানে বসে ব্যস্তভাবে ল্যাপটপটা নিতে গেলে অনুপম সরিয়ে দিল। শয়তানি হাসি দিয়ে বলল, তোমার না হওয়া শ্বশুর শাশুড়িকে দেখে এত কষ্ট পাচ্ছ? থাক, কষ্ট পেও না। তোমার স্বামীরও তো হসপিটালে। এখন কি হবে? অনুজা অসহায় চোখে তাকালো। তবে নিজের অসহায়ত্ব প্রকাশ না করে কণ্ঠস্বর কঠিন করে রাখলো এবং বলল, দুর্বলতার সুযোগ নিচ্ছেন? ওনাদের দোষ কি? আমার ভাই জানলে আপনাকে এখানে পুঁতে রেখে যাবে। তোমার ভাই আসতে আসতে তোমার আর আমার 10 বার বিয়ে হয়ে যাবে। দেখো, আমার ঝামেলা বেশি ভালো লাগে না। চুপচাপ কবুল বলো, সাইন করো, এরপর যত বকবক করার করো। অনুপমের কড়া কণ্ঠ শুনে অনুজা দমল না। উল্টো চেঁচিয়ে বলল, আমি করব না বিয়ে। এক কথা বারবার বলছেন কেন? অনুপম চট করেই অনুজার গাল চেপে ধরল। অনুজার মাথায় ব্যথায় নিজেকে ছাড়াতে চেষ্টা করলে অনুপম চোয়াল শক্ত করে বলল, তুই করবি আর নিজ ইচ্ছাতেই করবি। আমারও কোনো শখ নেই তোকে বিয়ে করার, কিন্তু তোর ভাই যা শুরু করেছে তাতে এটা না করলে কাল আমার বোনের লাশ পাওয়া যাবে। চুপচাপ বিয়েতে হ্যাঁ বল। আমার তো দয়া মায়া নেই যে স্বামীরের বাপ মাকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখবো। তোর স্বামীরও কিছু করতে পারবে না। এক ধাক্কায় অনুজাকে ফেলে দিল। অসহায়তে অনুজা বারবার প্রার্থনা করলো যেন স্বামীর চলে আসে, নয়তো তার বাবার লোকেরাই চলে আসুক। কিন্তু সেই সময় অনুযায়ী অনুপম দিল না। অনুপম জানে যা করার তা খুব দ্রুতই করতে হবে। তাই সে নিজের ফোন বের করলো। অনুজাকে উদ্দেশ্য করে বলল, 10 সেকেন্ড সময় দিলাম, হ্যাঁ বলবি। 10 সেকেন্ড শেষে সামিরের বাপ মরবে। সারা জীবন এই অপরাধ বোধ নিয়ে থাকতে চাইলে না বলিস। অনুজাকে কিছু ভাবার সুযোগও দিল না অনুপম। সে গুনতে শুরু করলো। অনুজা অনেক চেষ্টা করেও নিজেকে সামলাতে পারল না। সেই সেকেন্ডে এসে কোনো মতে ভাঙা গলায় সে বলল, আমি রাজি। তার নিজের জন্য নির্দোষ কোনো প্রাণ যাক তা সে চায় না।
স্বামীর তার জন্য অনাথ হবে, এর চেয়ে ভালো সে নিজেকেই বিসর্জন দিবে। এই বিয়ের পর সে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিল। শক্ত হয়ে চেয়ারে বসলো থম মেরে। একে একে কাজী, উকিল আর সাক্ষীরাও আসলো। কয়েক মিনিটের মধ্যে দুজনের বিয়েও হয়ে গেল। এমনভাবে হাসলো যেন বিশ্ব জয় করে ফেলেছে। অনুজার চোখে আর পানি নেই। সে অনুভূতি শূন্য হয়ে বসে আছে। কোনো মতেই বলল, এবার ওদের ছেড়ে দিন। দেব, অবশ্যই দেব। তার আগে আরো একটা কাজ আছে। কতক্ষণ পরই তোমার বাবা, পুলিশ সবাই আসবে। সবার সামনে বলবে তুমি নিজ ইচ্ছায় এখানে এসেছো আর নিজ ইচ্ছায় আমাকে বিয়ে করেছো। অনুজা অবাক চোখে চাইলো। এই লোক সব জানে? সে কি জবাব দিবে বুঝলো না। অনুপম ইশারায় বোঝালো সে বুঝেছে কিনা। অনুজা জবাব দিল না। তবে অনুপম জানে অনুজা এটা বলবে। সত্যি সত্যি ঠিক তার 10 মিনিট পরেই সামির, তার গ্যাং আর আলম চৌধুরী আসলেন। সাথে পুলিশও আছে। অনুজা অবাকের ওপরে অবাক হলো। সামিরকে দেখে তার ছুটে যেতে ইচ্ছে করলো। মাথায় ব্যান্ডেজ দেখেই বুঝলো হসপিটাল থেকে এসেছে। পরক্ষণেই মনে হলো সামির এখনও তার বাবা মায়ের কথা জানে না। হয়তো এদিকের খেয়াল সে ভাবেইনি ওদিকে বিপদ হতে পারে। অনুপম নিচু গলায় বলল, আমার বউ হয়ে আরেকজনকে এভাবে ফেল ফেল করে দেখছো, লজ্জা লাগে না? আরেকজনকে যে ভালোবাসে তাকে বিয়ে করতে যখন আপনার লজ্জা লাগেনি, তখন আমারও লজ্জা লাগার কথা না? অনুভব কথা বাড়ালো না। সামির ছুটে গিয়ে অনুজাকে টেনে নিতে নিলেই অনুজা বুকে পাথর রেখে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমার বিয়ে হয়ে গেছে, ছোবেন না। সামিরের মনে হলো সে ভুল শুনেছে। তবে যা শুনেছে তা তার ভেতরটাকে কাঁপিয়ে দিল। আলম চৌধুরী পুলিশকে ততক্ষণে অনুপমকে গ্রেফতারের নির্দেশ দিলেন। অনুপম তা শুনে অনুজার হাত ধরে বলল, আমাকে জেলে দিলে আপনার মেয়ের কি হবে শ্বশুর আব্বা? আমি তো এখন আপনার মেয়ে জামাই। কথাটা কানে আসতেই সামিরের চোখ দুটো লাল হয়ে গেল। অনুজার ধরা হাতটার দিকে তাকিয়ে তার রাগ দ্বিগুণ হলো। সে এক ধাক্কায় অনুজাকে সরিয়ে নিলে অনুপমের কলার চেপে ধরল। ঘুষি তুলে বলল, তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। কিসের মেয়ে জামাই তুই? অনুপম রাগলো না, বরং গা জ্বালানো হাসি দিল। সে হাসি এতদিন তাজওয়ার তাকে দিত। সামিরের শরীরে যেন আগুন ধরে গেল। সে রাগে মারতে গেলেও অনুজা আটকালো। সামিরকে টেনে সরিয়ে দিয়ে বলল, গায়ে হাত দিচ্ছেন কেন? উনি তো সত্যি বলেছে 10 মিনিট আগেই আমরা বিয়ে করেছি। আর আব্বু, ওনাদেরকে যেতে বলেন, আমরা বাড়ি ফিরবো, ক্লান্ত লাগতেছে। আলম চৌধুরী মেয়েকে বোঝালেন। তবে অনুজা নিজের কথায় অনড়। সে অনুপমকে ছাড়া এখান থেকে নড়বে না। মেয়ের জেদে বাধ্য হয়ে অনুপমকে ছেড়ে দেওয়া হলো। স্বামীর পুরো সময় কেবল অনুজাকে দেখেই গেল। এটা সেই অনুজা যাকে সে ভালোবেসেছে। মেয়েটা এত শক্ত হয়ে তাদের বিয়ের কথা বলছে। বিয়েটা তার ইচ্ছেতেই হতে পারে, এটা স্বামীর কখনোই বিশ্বাস করবে না। সে হুট করে অনুজাকে নিজের কাছে টেনে নিয়ে তার গাল দুটোতে হাত রাখলো। নম্র গলায় ব্যস্ত হয়ে বলল, আমি তোমাকে জোর করে সব করাচ্ছে, তাই না? তুমি একবার মুখ ফুটে বলো আমার কিচ্ছু যায় আসে না এসবে। তুমি আমাকে ভালোবাসো না? একবার সব স্বীকার করো, এর ব্যবস্থা আমি করব। অনুজার মন চাইল সামিরের বুকের মধ্যে লুকিয়ে যেতে, মন খুলে বলে দিতে সব। তবে সামিরের বাবা মায়ের অসহায় মুখটা সে ভুলে যেতে পারল না। ঢোক গিলে পিছিয়ে গিয়ে বলল, আমি কখনো আপনাকে বলেছি আমি আপনাকে ভালোবাসি? আপনি ভুল ধারণা কেন রেখেছেন? আপনি আমার ভাইয়ের বন্ধু। আপনাকে ভাই ভেবেই এতদিন কথা বলেছি। আপনাকে কে বলেছিল এতদূর ভাবতে? আর উনি আমাকে জোর করেননি। আমি সম্পূর্ণ নিজ ইচ্ছায় ওনাকে ভালোবেসে বিয়ে করেছি। স্বামীর কথা বলার ভাষা হারিয়ে ফেলল। অনুপমের সাথে বিয়ে হয়েছে, তবে স্বামীরের কিছু মনে হলো না। অনুজা একবার বললে এর সাথে ডিভোর্স করিয়ে নেওয়া সময়ের ব্যাপার, কিন্তু অনুজার এই ব্যবহার তার হৃদয়ে লাগলো। পকেটে হাত দিয়ে রিংয়ের বক্সটা বের করে একবার তাকালো। চোখ দুটো লাল হয়ে গেল। যে কোনো সময় চোখ ফেটে জল করাবে। স্বামীর শার্টের হাতা দিয়ে চোখ মুছল। বক্সটা এক আছাড় মেরে ফেলে দিয়ে বলল, নতুন জীবনের জন্য শুভেচ্ছা। অনুজা শক্ত হয়ে দাঁড়ালো। তার পা দুটো নড়বড় হয়ে আছে। যে কোনো সময় সে নিয়ন্ত্রণ হারাবে। স্বামীর পিছে না ফিরেই বেরিয়ে গেল। তার পেছন পেছন তাদের গ্যাংও বেরিয়ে গেল। তাজওয়ারের কাছে ততক্ষণে এই নিউজ পৌঁছে গেছে। আলম চৌধুরী মেয়েকে বললেন, বাড়ি চলো। অনুপম অনুজার হাত ধরে বলল, আমার সাথে আমার বাড়ি যাবে। আলম চৌধুরী এগোতে নিলে অনুজাও একই কথা বলল। তিনিও রাগে বেরিয়ে গেলেন। জায়গাটা ফাঁকা হতেই অনুজা নিচে বসে পড়ল। তার শরীর কাঁপছে, চোখ থেকে পানি গড়াচ্ছে। অনুপম দেখেও কিছু বলল না। অনুপম গিয়ে সামিরের ফেলে দেওয়া রিংয়ের বক্সটা তুলে নিল। অনুজার দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, রেখে দাও। অনুপম অনুজার বিয়ের খবর শুনি তাজওয়ারের মাথা নষ্ট হয়ে গেল। সেই মুহূর্তেই সে অথয়কে নিয়ে বেরিয়ে এসেছে। অথয় নিজেও তাজওয়ারের কথা বলার সময়ে সবটাই শুনেছে। সে কি প্রতিক্রিয়া করবে তাই যেন ভুলে গেছে। একদিকে তার সাথে ঘটা ঘটনাগুলো, আর অন্যদিকে অনুপমের এমন পদক্ষেপ।
এর মধ্যে অথয়ের জ্বর এখন ভালো হয়নি। সকালে আরও জেদ করে এতক্ষণ গোসল করার জন্য তার জ্বর বেড়েছে। যদিও তাজর ওষুধ খাইয়েছে জোর করেই, তবুও আবার কখন বেড়েছে সে হুঁশ হারাবে তার কোনো ঠিক নেই। এই শরীর নিয়ে জার্নি করে অথই আরও এলিয়ে গেল। পুরো রাস্তা তাজওয়ার একবার অনুজার কথা ভাবছে আর একবার অথয়ের দিকে তাকাচ্ছে। মেয়েটার এই অবস্থায় এভাবে জার্নি করা তার ঠিক মনে হয় না। না হলেও এই মুহূর্তে অনুপম কোনো রাস্তা রাখেনি। তাজওয়ার বাড়ি না গিয়ে সরাসরি আশরাফ খানের বাড়ি আসলো। ততক্ষণে অথয়ের জ্বর বেড়ে অবস্থায় নাজেহাল। এই অবস্থায় হেঁটে যেতে পারবে কি না সেই আশঙ্কায় অথয় অনুমতি নিল না। কোলে তুলে নিয়ে এক প্রকার ছুটে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। কলিং বেল দিতেই দরজা খুললেন শামীমা বেগম। বাইরে এভাবে মেয়ার জামাইকে দেখে তিনি একটু অবাক হননি। এই বাড়িতে প্রতিবারই এদের আগমন এমনই ঘটে। তাজওয়ার রাগে মাথাতেও কোনো মতে সালাম দিয়ে ছুটে বাড়িতে ঢুকলো। অথয়কে সোফায় বসিয়ে দিতে দিতে ব্যস্ত কণ্ঠেই বলল, শাশুড়ি আম্মা, আপনার মেয়ের অনেক জ্বর, ওকে একটু দেখেন। আমি আপনার ছেলেকে দেখে নিচ্ছি। শামীমা বেগম একবার ডাকলেন, তবে সেই ডাক কানে তুলল না তাজওয়ার। নিজের মতো দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। শামীমা বেগম অথয়ের পাশে বসে ব্যস্ত হাতে কপালে হাত রাখলেন। তাপ অনুভব করেই মেয়েকে নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। অথয় চোখ বন্ধ অবস্থাতেই আওড়ালো, তাজ ঝামেলা করবে আম্মু, ভাইয়ার কাছে নিয়ে চলো। শামীমা বেগম সে কথা কানেই তুললেন না। সোফায় বসিয়েই অথয়ের কপালে জলপট্টি দিতে শুরু করলেন। ছেলে আর মেয়ে দুটোই তার ভীষণ আদরের, অথচ দুজনের জীবনটাই এমনভাবে এলোমেলো হয়ে গেছে যা দেখে তিনি নিজেকে অসহায় অনুভব করছেন। কেবল তাজওয়ার অনুপমের ঘরের সামনে এসে জোরে জোরে দরজায় বাড়ি দিল। ভেতর থেকে তাজওয়ারের কণ্ঠ শুনে অনুজা ছুটে আসতে নিলে অনুপম আটকে দিল। নিচু গলায় বলল, এবারে ছেড়ে যাওয়ার চিন্তা করবে না, বিয়ে হয়ে গেছে আমাদের, আশা করি এটা মাথায় আছে। অনুজা ঘৃণা নিয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, আর বিয়েটা আমি মানি না, এটাও মনে আছে নিশ্চয়ই। অনুপম পাত্তা দিল না সেই কথা। অনুজার হাত ছেড়ে দিয়ে দরজা দিকে এগিয়ে গেল। দরজা খুলে দিতেই তাজওয়ার চেপে ধরল অনুপমের গলা। যে গা জ্বালানো হাসি দিয়ে তাজওয়ার এতদিন অনুপমকে জ্বালিয়েছে, আজ সেই হাসি দিয়ে অনুপম তাজওয়ারকে জ্বালালো। সাবলীল গলায় বলল, কুল ব্রো, কুল। এত খেপছিস কেন? আমি তোর বউয়ের বড় ভাই, আর এখন তো ছোট বোনের বড়। কেউ বোনের বরের সাথে এমন অসভ্যতম করে? ছি ছি। তাজওয়ারের রাগ আকাশ ছিল। রাগে সে অনুপমের নাক বরাবর একটা ঘুষিও মেরে দিল। রাগে চেঁচিয়েই বলল, তোর সাহস কিভাবে হলো আমার বোনকে এসবে টানার? তুই ওকে আমাদের ঝামেলার মধ্যে কেন আনলি? এবার কি আর অনুপম থেমে থাকে? সেও উল্টো তাজওয়ারের গলা চেপে ধরল। মারার জন্য হাত তুলতেই অনুযায়ী সে দুজনকে ছাড়ানোর চেষ্টা করলো। বারবার বলতে থাকলো, ভাইয়া ছাড়ো, কি করছো এসব? অনুপম আপনি ছাড়েন, ছাড়ো তোমরা নিজেদের। কেউ কোনো কথা শুনলো না। অনুপম দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে বলল, তুই আমাদের মধ্যে যেভাবে আমার বোনকে টেনেছিস, যেভাবে ওকে বিয়ে করে টর্চার করেছিস, সেভাবেই। তোর বোনকে আমি টানিনি। তুই আমার ভাইয়ের সাথে কি করেছিলে মনে আছে? আমি তোর ভাইকে মারিনি তাজওয়ার। বড় ভাইকে অনুপম মেরেছে শুনে অনুজার মাথা হ্যাং হয়ে গেল। জোরে চেঁচিয়ে দুজনকে ছাড়িয়ে দিল সে। তাজওয়ার অনুজার হাত ধরে বলল, বাড়ি চল, এখানে থাকবি না তুই। অনুপম অপর হাত চেপে ধরল। শান্ত গলায় বলল, যেদিন আমার বোনকে দিয়ে যাবি সেদিন নিজের বোনকে নিয়ে যাস, আমার যায় আসবে না। কিন্তু আমার বোন যতক্ষণ তোর বাড়িতে থাকবে ততক্ষণ তোর বোনও আমার কাছেই থাকবে। অতন্ত্রিতা আমার বউ, ও কেউ জন্ম ছাড়ছি না আমি, আশাও করো না। তাহলে অনুযাও আমার বউ, আমিও ওকে ছাড়বো না। তোর বউ তোর জন্য ইম্পর্টেন্ট হলে আমার বউ আমার জন্য ইম্পর্টেন্ট। রাগে তাজওয়ারের মন চাইল এক্ষুনি অনুপমকে গুলি করে মারতে। অনুজা তাজওয়ারের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। বেশ শান্তভাবেই বলল, তুমি যাও ভাইয়া, আমি যাব না। তাজওয়ার কিছু বলতে চাইলে অনুজা হাত দেখিয়ে থামিয়ে দিল। তাজওয়ার রাগে পিছে ফিরে দরজাতেই লাথি বসিয়ে দিল। অনুপমের দিকে আঙ্গুল তুলে বলল, আমি আমার বোনকে নিয়ে যাবই। তাজওয়ার উল্টো ফিরে বেরিয়ে গেল। অনুজা হাত শক্ত করে দাঁড়িয়ে রইল। অনুপম বেশ অবাকই হয়েছে। সে ভেবেছিল সুযোগ বুঝে অনুজাও চলে যাবে। তাজওয়ার চোখের আড়াল হয়ে গেলে অনুজা অনুপমের মুখোমুখি দাঁড়ালো। নিজেকে শক্ত করে বলল, ভাবছেন কেন গেলাম না, তাই তো? আপনার সাথে আমার বোঝাপড়াটা এখনো বাকি। আপনি অথয়ের ভাবির জন্য আমাকে বিয়ে করেছেন, প্রতিশোধ নেওয়ার জন্য। উত্তরটা হ্যাঁ। শেষ করার আগে অনুজা নিজ থেকেই বলল, কী মনে করেন আপনি নিজেকে? অথই ভাবি এসব শুনে খুব খুশি হবে? আপনি তার জন্য আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন, এটা দেখলে সে আপনাকে বাহবা দিবে? নিজের বোনকে এতটুকুও চেনেননি? ও খুশি হবে কিনা তার চেয়েও গুরুত্বপূর্ণ ও নিজে। তোমাদের মধ্যে আমি আমার বোনকে একা ছেড়ে দিব?
এত চিন্তা থাকলে বোনের বিয়ে আটকাতে পারেননি কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েটা দেখেছিলেন কেন? এখন এসে কাপুরুষের মতো আমাকে ব্যবহার করলেন। অনুপমের মাথায় রক্ত উঠে গেল। অনুজার কবজির উপরে শক্ত করে চেপে ধরলো। চোয়াল শক্ত করে বলল, জিভ টেনে ছিঁড়ে ফেলবো অনুজা। তোমার ভাই যখন প্রতিশোধের জন্য আমার বোনকে ব্যবহার করেছে, তখন সে কাপুরুষ হয়নি? আমি করলেই কাপুরুষ? তোমাকে বিয়ে করেছি আমার বোনের জন্য। ও যতক্ষণ সুস্থ থাকবে তুমিও থাকবে। যেভাবে মন চায় এখানে থাকো, তোমাকে কেউ কিছু বলবে না, কিন্তু নিজের সীমায় থাকবে। এক ঝটকায় অনুজাকে সরিয়ে দিলে অনুজা নিজের হাত আগলে নিল। ব্যথা পেলেও তা অগ্রাহ্য করলো। ভালোভাবেই বুঝে গেল সে আর অথই একই পরিস্থিতির শিকার। এবার তার নিজের ভাইয়ের ওপরও রাগ হলো। সে ভেবেছিল অথইকে তাজওয়ার ভালোবেসে বিয়ে করেছে, তবে পেছনে যে এত কথা আছে তা বোধ হয় সে কখনোই বোঝেনি। অনুজা ঘন ঘন শ্বাস ফেললো। অনুপম চলে যেতে নিলে সে পিছন থেকে বলল, বিয়ে করেছেন না আপনি আমাকে? ঠিক আছে, আমি বউ হয়েই থাকবো। বিয়ের শখ খুব দ্রুতই পূরণ করব। আপনি আমার ভালোবাসার মানুষটাকে পেতে দেননি, আমাকে নিঃস্ব করে দিয়েছেন। আপনিও কখনো কারো ভালোবাসা পাবেন না। সারা জীবন একা নিঃস্ব হয়ে থাকবেন আপনি। অনুপম জবাব দিল না। অনুজার এই কথাগুলো বলা স্বাভাবিক। সে যা করেছে তাতে এগুলো হওয়াই ছিল। তবে সেও অপরাধ বোধ রাখেনি। যা তাজওয়ার করেছে সেও তাই তো করেছে, শুধু একবার ভাবলো না এতে তাদের দুজনের মাঝে কোনো পার্থক্যই থাকলো না। তাজওয়া দেখলো শামীমা বেগম তখনও অথইকে জলপট্টি দিচ্ছে। সে দ্রুত এসে অথইকে নিজের কাছে নিয়ে কোলে তুলে নিল। শামীমা বেগম ব্যস্ত গলায় বললেন, মেয়েটার খুব জ্বর বাবা, ওকে আজকের জন্য রেখে যাও। তাজওয়া সরাসরি বলল, না, আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি, ডক্টরের প্রয়োজন ওর। ও কি বৃষ্টিতে ভিজেছিল? তাজওয়ার মাথা নাড়ল। মেয়ের এমন জ্বর দেখেই তিনি আন্দাজ করেছিলেন বিষয়টা। অথই শরীরে বৃষ্টির পানি একেবারেই সহ্য হয় না। এটা কি 2বার সে ভিজেছিল। এরপর 3 দিন জ্বরে এমন অবস্থা হয়েছিল যে বিছানা ছেড়ে উঠতেই পারেনি। তাজওয়া ততক্ষণে অথইকে নিয়ে বেরিয়ে গেছে। পেছন পেছন শামীমা বেগমে গেলেন। তাজওয়ারের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তাজওয়ারকে শত বললেও সে মেয়েকে রেখে যাবে না। তাজওয়ার অথইকে গাড়িতে বসিয়ে শামীমা বেগমের দিকে তাকালেন। সামান্য এগিয়ে এসে নম্র গলায় বললেন, আমার বোনকে বাধ্য হয়ে রেখে যাচ্ছে, ওর খেয়াল রাখবেন। শামীমা বেগম হেসে বোঝালেন তিনি রাখবেন। তাজওয়া দ্রুত গিয়ে গাড়িতে বসলো। অথইকে নিজের দিকে টেনে নিয়ে বুকে আগলে নিল। মেয়েটাও শক্ত করে তার বুকের দিকে শার্টটাকে চেপে ধরে থাকলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগে তাজওয়ার কল করলো তাদের পারিবারিক ডক্টরকে। কল রিসিভ হতেই সে ব্যস্ত গলায় বলল, আঙ্কেল, আমার ওয়াইফের প্রচণ্ড জ্বর, একটু তাড়াতাড়ি বাড়িতে আসেন। ওপাশ থেকে জবাব আসলো সে চলে আসবে। সাথে প্রাথমিক কিছু নির্দেশনা দিল। তাজওয়ার আচ্ছা বলে কল কেটে দিল। গাড়ির স্পিড দ্রুত করে সে এগুলো বাড়ির দিকে। অনুজার জন্য কেঁদে কেটে তুহিনা বেগমের অবস্থা নাজেহাল। এর মধ্যে তাজওয়ারের কোলে নিস্তেজ অথইকে দেখে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। তাজওয়ার রুমের দিকে যেতে যেতেই বলল, আম্মু, একটু আসো, ওর খুব জ্বর, মাথায় পানি ঢালতে হবে। মেয়ের জন্য মন উদাস থাকলেও অথইকে অবহেলা করলেন না। তাজওয়ার বিছানায় শুইয়ে দিয়ে তিনি বালতিতে পানি আনলেন এবং ধীরে ধীরে পানি ঢাললেন। ডক্টর আসলে তাজওয়ার তাকে নিয়ে আসলো। অথয়ের মাথায় একটা টাওয়াল জড়িয়ে দিয়ে ভালো মতো শুইয়ে দিয়েছে। ততক্ষণে ডক্টর অথইকে দেখে ওষুধ দিলেন। কিছু খাইয়ে সেগুলো খাইয়ে দিতে বললেন। তবুও জ্বর না কমলে একটা স্যালাইন লিখে দিলেন। ডক্টর চলে যাওয়ার পরে তাজওয়ার আর তুহিনা বেগম সেখানেই থাকলেন। আলম চৌধুরী এসে অথয়ের এত সেবা দেখে বেশ বিরক্তই হলেন। তাজওয়ারকে ডেকে পাঠালেন। তাজওয়ার একবার অথয়ের দিকে চেয়ে বাবার পিছু পিছু গেল। আলম চৌধুরী তাজওয়ারের সামনে দাঁড়িয়ে বেশ গম্ভীর গলায় বললেন, কি শুরু করেছো তাজওয়ার? সমস্যা কি? এই মেয়ের এত সেবা কেন? তুমি ওকে বিয়ে করে এনেছিলে এই জন্য? ওকে রাজরানী করে রাখার জন্য? আমি ওকে কষ্ট দেবে বলে তো বিয়ে করিনি বাবা। আমি কি বিয়ের আগে বলেছিলাম ওকে অত্যাচার করবো? ওর ভাই তোমার বোনের সাথে কি করেছে এটা দেখার পরও তুমি ওর সেবা করছো? এতে ওর দোষ আছে? আলম চৌধুরী রেগে গেলেন। উঁচু গলায় বললেন, ওর দোষ নেই, ওরা সবাই একসাথে আছে, তুমি বোঝো না? নিজের ভাইয়ের কথা এত সহজে ভুলে গেলে? ভুলিনি, ওর কথা মনে রেখেছি বলে আমি অথয়কে বিয়ে করেছি। হ্যাঁ, তোমার ভাইয়ের ভালোবাসাকে বিয়ে করেছো। কথাটা তাজওয়ারের কানে বেশ লাগলো। মনে হলো তার মাথায় ভারী কিছু তুলে দেওয়া হয়েছে। সে ঢোক গিলল, মুখে কোনো জবাব দিল না, দিতে পারলও না। মনে পড়ে গেল তার ভাইয়ের শেষ কথাটা। তার ভাই মৃত্যুর আগেও ওর একটাই নাম নিয়েছে, অথই। তাজওয়ার বাবার সামনে দাঁড়ালো না, রুম থেকে বেরিয়ে আসলো। পেছন থেকে বার কয়েক আলম চৌধুরী ডাকলেও সে শুনল না। তার বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথা অনুভব হলো। বিড়বিড় করে আওড়ালো, আমি ওর ভালোবাসাকে বিয়ে করিনি, নিজের জন্য করেছি।
সারা রাত তুহিনা বেগমই থাকলেন অথয়ের পাশেই। তাজওয়ার ছিল, তবে তুহিনা বেগমকে যেতে দেয়নি। সে চাচ্ছে না গত দিনের ভুলটা আবার হোক। তার উপরে এত অশান্তিতে তার মনটাও বিষিয়ে আছে। সারা রাতে অথয়ের জ্বর কমে গেল, সে মোটামুটি সুস্থ। সকাল সকাল ঘুম থেকে উঠে এই দুর্বল শরীর নিয়েই সে যেতে চাইল অনুপমের কাছে। অনুজার সাথে বিয়ে হয়েছে ব্যাপারটা তার মাথায় আছে। গতকাল সে যখন শুনেছিল তখন পুরোপুরি খুশিই ছিল। তাকে উঠতে দেখে তাজওয়ার নম্র গলায় বলল, উঠছিস কেন? শরীর ঠিক লাগছে? আমি ও বাড়ি যাব, ভাইয়ের সাথে কথা বলবো। তাজওয়ার উঠে আসলো। অথই ঢুকছিল তখনও, তবুও জিদ করে আছে সে যাবেই। তাজওয়ার তার সামনে দাঁড়িয়ে খুব শান্তভাবে এক হাতে তার হাত চেপে ধরল, যাতে ভারসাম্য হারিয়ে অথই পড়ে না যায়। অথই হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, হাত ছাড়, আমি যাব বলেছি। সুস্থ হলে যাবে, এখন শুয়ে থাক। আমি সুস্থই, আমার ভাইয়ের সাথে কথা বলতে হবে। অথই শান্ত দৃষ্টিতে তাকালো। তাজওয়ারের প্রশ্নটা তার বোধগম্য হলো না। সে জানে না কি কথা বলবে, এমন অদ্ভুত প্রশ্ন করার মানে কি। তবুও সে জবাব দিল, অনুজার ব্যাপারে কথা বলবো। আমার বোনকে নিয়ে তোদের ভাই বোনের কারো ভাবা লাগবে না, আমি বুঝে নেব। এই পর্যায়ে অথয়ের ভীষণ রাগ হলো। নিয়ন্ত্রণ করতে না পেরে সে রাগী গলাতেই প্রশ্ন করলো, কি বুঝে নিবি তুই? আমার ভাই অনুজাকে কেন বিয়ে করেছে এটা নিয়ে আমি কথা বলবোই। তুই হাত ছাড়। প্রতিশোধ নিতে বিয়ে করেছে, তোকে বিয়ে করেছে, তার শোধ তুলতে আমার বোনকে বিয়ে করেছে। বলেছে তোকে দিয়ে আসলে আমার বোনকেও পাঠিয়ে দেবে, জেনেছিস? এবার শুয়ে থাক। প্রতিশোধের কথা শুনে অথই হতভম্ব হয়ে গেল। তার সাথে যা হয়েছে তা অনুজার সাথে হয়ে গেল। ব্যাপারটা অথই মানতে পারল না। তাজওয়ারকে ধাক্কা দিয়ে সরিয়ে সে বেরিয়ে যেতে চাইলে তাজওয়ার তাকে আটকালো। টেনে এনে বিছানায় বসিয়ে দিল। অথই দাঁতে দাঁত চেপে বলল, তোর সাথে আমি পরে কথা বলবো তাজওয়ার, এখন আমার ওখানে যাওয়া জরুরি। তাজওয়ার তবুও রাগলো না। সে যেন আজ না রাগারই প্রতীক্ষা করে বসে আছে। বেশ শান্ত নম্র গলায় বলল, তোর এ বিষয়ে কিছু বলার নেই, তুই অসুস্থ, রেস্ট নে। আমার বোনের জীবন আমি বুঝে নেব। অথই তাজওয়ারের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আঙ্গুল তুলে বলল, কি বুঝে নিবি তুই? তোরা আমাদেরকে খেলা পেয়েছিস, যা ইচ্ছে তা করবি আমাদের সাথে। সব হয়েছে তোর জন্য। তুই যদি আমার সাথে এটা না করতি তাহলে আজ অনুজার এইসব ফেস করতে হতো না। তুই আদৌ জানিস অনুজা সামিরকে ভালোবাসে? ও সেসব ছেড়ে আমার ভাইকে বিয়ে করতে নিশ্চয়ই বাধ্য হয়েছে। ওর উপর কি যাচ্ছে ভাবতে পারছিস? ও আমার বোন, ওর উপর কে যাচ্ছে তা আমি ভাবতে না পারলে তুই পারবি? তুই ভাবতে পারছিস না। তোদের সমস্যা কি জানিস? তোরা শুধু নিজেদেরটা ভাবিস। একজন আরেকজনের কাছে জিততে পারলেই তোরা খুশি। এক একটা স্বার্থপর তোরা। তোদের এসবে সব থেকে ক্ষতি কার হয়েছে জানিস? তোদের নিজেদের। আমাদেরকে তো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবি। তারপর যে মানসিক যন্ত্রণা আমাকে আর অনুজাকে দিচ্ছিস সেসবের ফল তোরাও পাবি। বিকেলে তাজওয়ার অথয়কে নিয়ে খানবাড়িতে গেল। অথয় জিদ করেছে বলেই যাওয়া নয় তো তাজওয়ার ভেবেছিল অথয়কে নিয়ে যাবে না। অথয় জ্বর কমে গেছে, শুধু শরীরটা একটু দুর্বল। তবুও তুহিনা বেগম অনেক যত্ন করেছেন তার। অথয়কে বাড়িতে দেখে শামিমা বেগম ভীষণ খুশি হলেন। ছুটে এসে আগে শুধালেন, তোর জ্বর কমেছে মা? এই শরীর নিয়ে আসলি কেন? কমেছে। ভাই আর আব্বু কোথায়? তোর আব্বু তো অফিসে, আর অনুপম হয়তো রুমেই আছে। কেন, কি হয়েছে? শামিমা বেগমের কণ্ঠটা একটু অস্থির শোনালো। অথয় এড়িয়ে গিয়ে বলল, এসে কথা বলছি। শামিমা বেগম তাজওয়ারের দিকে তাকালেন। তাজওয়ার স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে আছে। অথয় আর তাজওয়ার সিঁড়ি দিয়ে অনুপমের রুমে গেল। পিছু পিছু শামিমা বেগমও গেলেন। অনুপম এই সময় অথয়কে দেখে বেশ অবাকই হলো। গতকাল শামিমা বেগমের মুখে সে শুনেছিল অথয়ের অসুস্থতার কথা। বোনকে দেখে সে এগিয়ে আসলো। তবে অথয় তাকে দেখেও প্রথমে এগোলো বিছানায় বসা অনুজার দিকে। একদিনেই মেয়েটার মুখ শুকিয়ে গেছে। অথয়কে দেখে অনুজা মলিন হাসলো, শুধালো, জ্বর কমেছে ভাবি? অথয় মাথা নাড়ল। অনুজার সামনে বসে তার হাতের উপরে হাত রাখলো। নম্র গলায় বলল, তুমি কি আমার উপর রেগে আছো? রেগে থাকবো কেন? তোমার কি দোষ? আমার যেমন দোষ নেই তেমন তোমারও তো দোষ নেই। অনুজা তাচ্ছিল্য করে হাসলো। ঘৃণা নিয়ে তাকালো অনুপমের দিকে। অনুপম সেই দৃষ্টি দেখেও দেখলো না। তাজওয়ারের দিকে তাকিয়ে বলল, আমার ভাই যা করেছে তোমার ভাইও তাই করেছে। তাজওয়ার আর অনুপম একে অপরের দিকে তাকালো। অথয় উঠে এসে অনুপমকে বলল, তোমার সাথে আমার কথা আছে ভাইয়া, আমার রুমে চলো। তাজওয়ার আর অনুজা কথা বলুক। অনুপম যেতে চাইল না, তবে অথয়ের জন্য তাকে যেতে হলো। তাজওয়ার অনুজার সামনে আসলেও অনুজা মুখ ফিরিয়ে নিল। তাজওয়ার নরম গলায় বলল,
কষ্ট পাচ্ছিস? অনুজা জবাব দিল না। তার ভীষণ কান্না পেল। ঠোঁট কামড়ে কান্না আটকাতেই তাজওয়ারের তেজি কণ্ঠ কানে বাড়ি খেলো। একবার বল, তুই এখান থেকে যেতে চাস? আমি তোকে ওদের লাশের উপর দিয়ে হলেও নিয়ে যাব। এটাই সমস্যা ভাইয়া, তোমরা শুধু খুনো খুনি রক্তারক্তি চাও। আমার এসবের ইচ্ছা নেই, আমি চাই না এসব। তোমরা কি প্রতিশোধ ছাড়া রক্ত ছাড়া কিছু বোঝো না? কেন ভাইয়া? তাজওয়ারকে কিছু বলার সুযোগ না দিয়ে অনুজা ফের বলল, আমি ভেবেছিলাম তুমি ভাবিকে ভালোবেসে বিয়ে করেছো। আম্মু যেভাবে বলেছিল তাতে তোমার পাগলামো দেখে ভেবেছিলাম তুমি ভাবিকে ভালোবেসে বিয়ে করেছো। কিন্তু তুমি তো প্রতিশোধ নিতে বিয়ে করে বসে আছো। কিসের প্রতিশোধ ভাইয়া? এই জীবনটা তোমাদের প্রতিশোধ খেলা মনে হয়? তোমরা কেউ কারোর ভালোবাসা ডিজার্ভই করো না। আর শুনে রাখো, আমি এখান থেকে যাব না। আমার জীবন অনুভূতি যা নষ্ট হওয়ার তা হয়ে গেছে। অনুপম আর তোমার নিজেদের ভুলটা বোঝা উচিত। এর বিপরীতে তাজওয়ার একটা শব্দও বলল না, শুধু উঠে চলে যেতে যেতে শেষবারের মতো বলল, শুধু প্রতিশোধ নিতে বিয়ে করলে তোর ভাবি এতদিনে কবরে থাকতো। অথই রুমে অথই বিছানায় বসে আছে আর অনুপম তার সামনের চেয়ারে বসে আছে। অনুপম ভয় পাচ্ছে। অথই তাকে কি বলবে, কি বুঝবে এসব ভেবেই ভয় পাচ্ছে। একদম একমাত্র আদরের বোন তার জন্য সে প্রাণ দিতেও দুইবার ভাববে না। আর এসব তো সামান্য কিছু। তার ভাবনার মাঝেই অথই বলল, যা জিজ্ঞাসা করব তার সত্য উত্তর দেবে। তোকে মিথ্যা কেন বলবো? তুই বল, কি জানতে চাস? অথই হাতে হাত ঘষল, শক্ত করে হাত মুঠো করে শুধালো, সেদিন আমি পালাবো এটা তোমরা জানতে? অনুপম চমকালো। তবে সত্য মিথ্যা কিছু বলার আগেই অথই বলল, যদি মিথ্যা বলো তবে মনে করবে তোমার বোন মরে গেছে। এরপর অনুপমের মিথ্যে বলার সাহস হলো না। মাথা নিচু করে উপর নিচ মাথা নাড়ল। অথই তাজওয়ারের কাছ থেকে সব জেনেছিল বলে খুব একটা অবাক হলো না, তবে কষ্ট পেল। নিজেকে সামলে সে আবার প্রশ্ন করলো, সেদিন তোমরা আমাকে আটকাওনি কেন? তাজওয়ার কি ফাঁসাবে বলে? তোমরা জানতে তাজওয়ার শান্তকে মারবে? বাবা আমাকে বলেছিল তোকে না আটকাতে, তাজওয়ার সামলে নিবে। এর বেশি কিছু আমি জানি না। আর আব্বুর হার্ট অ্যাটাক, ওটাও নাটক ছিল? অনুপম মাথা নাড়ানোর সাহস পেল না। তার নীরবতায় অথইকে সবটা বুঝিয়ে দিল। রাগে, দুঃখে, কষ্টে সে কিছু বলার ভাষাই হারিয়ে ফেলল। চোখ দুটো জল করলো তার। চোয়াল শক্ত করে বলল, তাজওয়ার আর তোমাদের মধ্যে পার্থক্য কি? আমি ভাবতাম পৃথিবীর সবাই আমাকে ঠকালেও আমার আব্বু আর ভাইয়া কখনো আমাকে ঠকাবে না। অথচ তোমরা তো আমাকে শুরুতেই ঠকিয়ে বসে আছো। তাজওয়ার আমাকে ব্যবহার করেছে, তোমরাও তো তাই করেছো। তোমরা সবাই স্বার্থপর। অথই, আমার কথা শোন। কি শুনবো আর? কি বাকি রেখেছো তোমরা? যেখানে তোমরা নিজেরা দোষী সেখানেই শাস্তি হিসেবে অনুজাকেও টেনে এনেছো আমার জন্য। আমার নাম দিয়ে এবারও তুমি তাজওয়ারের ওপর প্রতিশোধ নিলে। আসলে কি জানো, তোমরা কেউ আমার না। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। তোমরা কেউ আর আমার কেউ না। আজকের পর তোমাদের জন্য আমি মরে গেছি। এ কথা শুনে অনুপম স্তব্ধ হয়ে গেল। অথই কি বলল এটা? অথই চোখ থেকে ততক্ষণে জল গড়িয়েছে। এটা সহজে কাঁদে না, অথচ তারাই তাকে কাঁদিয়েছে। সত্যিই তো, তার সাথে তো অন্যায়টা তারাই করেছে। অথই চোখ মুছে উঠে বের হতে নিলে অনুপম তাকে আটকালো। নিজের দিকে ফেরানোর চেষ্টা করে মুখে বলতে থাকলো, এভাবে কোথায় যাচ্ছিস? সব সম্পর্ক শেষ করে দিলেই হলো? কথা শোন আগে। অথই নিজেকে ছাড়াতে বলল, তোমাদের সাথে কথাও ফুরিয়েছে। অনেক করেছো আমার জন্য। এবার আমাকে মাফ করো আর যেতে দাও। অনুপম অথইকে আটকাতে পারল না। সে বেরিয়ে সরাসরি গেল অনুজার কাছে। সামনে দাঁড়িয়ে বলল, তৈরি হোক, বাড়ি যাবে। অনুজা অথয়ের লাল চোখের দিকে তাকালো। অবাক কণ্ঠে কিছু বলার আগে অনুপম এসে বলল, অনুজা যাবে না, তুই এখানে একেবারে চলে আয়, আমি ওকে রেখে আসবো। অথয়ের প্রচণ্ড রাগ হলো। সে রাগে একবার তাকালেও না অনুপমের দিকে, মুখ ফিরিয়ে নিয়ে বলল, এখনো এসব নাটক বন্ধ করবে না? আমাদের দুজনের জীবনের সাথে সমান তালে খেলবে? তাজওয়ার আমাকে ছেড়ে দিলেও আমি তোমাদের কাছে ফিরবো না। অনুজা, চলো। তোমরা যাও ভাবি, আমি পরে আসবো। অথয় আরও কিছু বলতে চাইলেও তার আগেই তাজওয়ার ফিরে আসলো। বিরক্ত নিয়ে বলল, তোদের এসব নাটক শেষ হলে চল। আর ব্রো, ভদ্রলোকের মতো আমার বোনকে বাড়ি দিয়েছ। আমি বারবার নিতে আসলে এত ভদ্র থাকবো না। আমার বোনকে রেখে যাও, তোমার বোনকে নিয়ে যাও। তোমার বোন আমার বউ, তোমরা নিজের হাতে আমার কাছে তুলে দিয়েছ। আমি দেইনি আমার বোনকে, তাই আমাকে কিছু করতে বাধ্য করো না। অনুপম
অনুজার দিকে তাকালো। অনুজা রোবটের মতো বলল, আমি যাব না। এখানে আর একটাও কথা বলবে না, ফিরে যাও। তোমরা এইভাবে মেন্টাল প্রেশার দিলে আমি কিছু করে ফেলবো কিন্তু। তাজওয়ার আর অথই বুঝলো এই মুহূর্তে কথা বাড়িয়ে লাভ নেই। অনুজার মাথাও এখন ঠিক নেই, জোর করলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। তাই তারা খালি হাতেই ফিরল। তবে অথই একদম শূন্য হয়ে ফিরল যেন। কক্সবাজারেই তার মন ভেঙেছে। এখন ভাইয়ের মুখ থেকে এসব শুনে সে পুরোপুরি ভেঙে গেছে। গাড়িতে বসে সে আনমনে বাইরে তাকিয়েছিল। তাজওয়ার গলা পরিষ্কার করে শুধালো, পানি খাবি? না। তাজওয়ার কি বলবে ভেবে পেল না। অনুপমের সাথে অথয়ের কি কথা হতে পারে তা সে জানে। একদিকে নিজের এলোমেলো হয়ে আছে, অন্যদিকে অথয় ভেঙে পড়েছে। কোনো দিকেই তার সামলাতে ইচ্ছে করলো না। মনে হলো সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যেতে পারলে বেশ শান্তি পেত। গ্রাম থেকে তাজওয়ারের দাদি আনোয়ারা বেগম এসেছেন। নাতির বিয়ের সময় তিনি আসতে পারেননি, কিন্তু হঠাৎ কাউকে না জানিয়ে চলে এসেছেন। সাথে এসেছে তার এক পোষ্য বিড়াল। চৌধুরী বাড়ির সবাই তাকে অনেকবার শহরে চলে আসতে বললেও তিনি তা কানে তোলেননি। তার মতে মরলে স্বামীর ভিটাতেই মরবেন। অনুজার বিয়ের সম্পর্কে তিনি জানেন না। বাড়িতে এসে আরাম করে সোফায় বসে বিড়ালের ছোটাছুটি দেখে তুহিনা বেগমকে শুধালেন, কি লো বউ, দাঁড়ায় আসোস কেন? বয় এনে অনু কই, দেখতেছি না কেন? এমন করস কেন? তুহিনা বেগম আমতা আমতা করলেন। অনুজার বিয়ে হয়ে গেছে শুনলেই তিনি বাড়ি এক্ষুনি মাথায় তুলবেন। তাজওয়ার আর অনুজা তার প্রাণ, ভীষণ ভালোবাসেন। তুহিনা বেগমকে আমতা আমতা করতে দেখে ধমক লাগালেন। এ সময় তাজওয়ার আর অথই বাড়িতে ঢুকলো। এমন অসময়ে দাদিকে তাজওয়ার একেবারেই আশা করেনি। ভেবাচাকা খেয়ে শুধালো, দাদিমা কখন আসলে? আসবে বলনি তো? আনোয়ারা বেগম সে প্রশ্নের জবাব না দিয়ে পান চেপোতে চেপোতে অথয়ের দিকে তাকালেন। অথই তা দেখে দৃষ্টি এদিকে ওদিকে করল। কোনো রকমে সালাম দিল। আনোয়ারা বেগম তুহিনা বেগমকে জিজ্ঞেস করলেন, এটা তাজুর বউ? তুহিনা বেগম মাথা নাড়লেন। আনোয়ারা বেগম হাতের ইশারায় অথয়কে কাছে ডাকলে সে একবার তুহিনা বেগমের দিকে তাকালো। তুহিনা বেগম ইশারায় কাছে যেতে বললেন। তাজওয়ার ততক্ষণে সোফায় মায়ের পাশে বসে পড়েছে। তাজওয়ার মায়ের দিকে তাকিয়ে সে ইশারায় বোঝালো কিছু জানে না। আনোয়ারা বেগম কতক্ষণ চুপচাপ পর্যবেক্ষণ করে বেশ উৎসাহী গলায় বললেন, বউ তো সুন্দরী, এই বউরে কই পাইলি রে? আই নাথ বউ, তুই এই বান্দরে কেমনে পাইলি? কেমনে পছন্দ করলি? আর পোলা পাস নাই? দাদিমা আমি তোমার নাতি, তুমি এর পক্ষ নিয়ে কথা বলতেছো? তুই চুপ কইরা থাক, বেশি কথা কস। আমারে না জারিয়া বউরে পছন্দ কইরা ফালছস, বিয়ার সময় গিয়া কইছস তুই কথা কবি না আমার লোকে। তাজওয়ার চোখ ছোট ছোট করে তাকালো। অথই নীরব দর্শক হয়ে সব দেখছে। তার মনে হলো তার পায়ে নরম কিছু সুড়সুড়ি দিচ্ছে। সে পা দিয়ে ঠেলে সরাতে গেলে আরও নরম লাগলো। অথই নিচে তাকাতেই চোখে পড়লো দাদিমার বিড়াল। হঠাৎ দেখায় অথই ছোটখাটো চিৎকার দিয়ে সোফার উপরে উঠে পড়লো। তাদেরকে দাদিমা ধমক দিবেন কি হেসে গড়িয়ে গেলেন। তার হাসি দেখে তুহিনা বেগম মুখ চেপে ধরলেন নিজের। আনোয়ারা বেগম হাসতে হাসতেই বললেন, তুই এত ডরুক কেন বউ? এটা আমার বিলাই, কিছু কইব না নাই মাই। অথই দুদিকে মাথা নাড়লো। আনোয়ারা বেগম মুখ চেপে তাজওয়ারের দিকে তাকালেন, বললেন, শরীর দুর্বল থাকায় অথয়ের মাথা চক্কর দিয়ে উঠলো। সে কোনো মতে সোফাতে বসে পড়লে তাজওয়ার দ্রুত এগিয়ে আসলো। আনোয়ারা বেগমও আতঙ্কিত গলায় শুধালেন, কি হইছে বউ? বিলাই দেখলে কি তোর হুশ জায়গা? তুহিনা বেগম কপাল চাপড়ালেন, নিচু গলায় বললেন, আম্মা ওর শরীর ভালো না, তাই মাথা ঘুরছে, হয়তো ওকে রুমে নিয়ে যাক, আপনিও চলুন রেস্ট নিন। আনোয়ারা বেগম আরো হতবাক হয়ে গিয়ে শুধালেন, এই কয়দিনেই তো হইল বিয়ার, এখনই বাচ্চা হইব নাকি? এই বউ, বাচ্চা হইব? দিনে দুপুরে যেন তাজওয়ার আর অথয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। সেদিন রাতের ঘটনা মনে পড়তেই অথয় আরও নিজেকে গুটিয়ে নিল। তাজওয়ার অথয়কে ধরে নামালো। তুহিনা বেগম শাশুড়িকে সামাল দিলেন। তাজওয়ার অথয়কে নিয়ে সিঁড়ির কাছে গিয়ে ফিসফিস করে শুধালো, এত দ্রুত বাচ্চা হবে অতন্দ্রিতা? অথয়ের থেকে অনুজার ব্যাপারটা শুনে সারাকে জানালো রেশমা। সারা পুরো থ মেরে গেছে শুনে। সে ভেবেছিল সামির আর অনুজা খুশি আছে, কিন্তু এসব শুনে বর্তমানে তারই দম বন্ধ লাগছে। সেদিন সামিরের সাথে দেখা হওয়ার পর সে চলে এসেছিল ঢাকা ছেড়ে। বর্তমানে সে কুমিল্লায় তার নানু বাড়িতে আছে। সামিরের পরিস্থিতি কল্পনা করেই যেন তারও কষ্ট হতে শুরু করলো। সে সামিরকে যতটা চেয়েছে তার থেকেও বেশি চেয়েছে সামিরের ভালো থাকা। সে বিশ্বাস করেছিল ভালোবাসলেই পেতে হয় না, কিছু সময় না পাইতেও খুশি সুখ, বেশি সুখ। এই থিওরি ধরেই সে নিজের লাইফে বেশি ফোকাস করেছিল। তবে এলোমেলো পরিস্থিতি কেন? সারার মনে হলো একবার সামিরের সাথে কথা না বললেই নয়। সারা ফাঁকা
ঢোকে গিলে নিজেকে শান্ত করলো, তারপর কল করলো সামিরের নাম্বারে। কয়েকবার রিং হতেই কল রিসিভ হলো, শোনা গেল সামিরের কণ্ঠস্বর। বলো। সারা বলতে পারলো না কিছু, কিভাবে জিজ্ঞেস করবে এসব। ফলাফল সে চুপ রইল। সামির আবারও বলল, কিছু বলতে কল করনি? হ্যাঁ, আসলে অনুজার কথা। সান্ত্বনা ছাড়া কিছু বলার থাকলে বলো। সামিরের কণ্ঠে এমন কথা শুনে সারা অবাক না হয়েই পারল না যে এটা এত শান্ত হয়ে আছে কেন। এই মুহূর্তে তো অনুজার শোকে তার কোথাও উল্টে পড়ে থাকার কথা, এমনটাই তার মাথায় ঘুরছিল। সারা নিজেকে সামলে বলল, ঠিক আছো? হ্যাঁ। এমন ভাবলে সেন হ্যাঁ শুনে সারার কিছু বলার থাকলো না। সে হতাশ হয়ে কল কেটে দিতে চাইল, তবে তাকে থমকে দিয়ে সামির শুধালো, তুমি এখন আমাকে পছন্দ করো? এসব জিজ্ঞাসা করছো কেন? ওটা তো অতীতের কথা। যা জিজ্ঞেস করেছি তার জবাব দাও। এগুলোর কোনো জবাব হয় না সামির, তোমার মাথা ঠিক নেই, রেস্ট নাও, পরে কথা হবে। কান থেকে ফোন নামাতে যাবে এমন সময় সামিরের বোম ফাটানোর কথা বলে উঠল, আমাকে বিয়ে করবে? সারা জমে গেল। এটা কি বললো সামির, তাও এত শান্তভাবে? পরক্ষণেই তার রাগ হলো, নিজেকে সামলে ফোন কানে ধরে বলল, মাথা ঠিক আছে তোমার? কি বলছো একবারও ভেবে বলছো? অনুজার বিয়ে হয়ে গেছে বলে তুমি এখন আমাকে এগুলো বলবে? ওর উপর রাগ থেকে তুমি বিয়ে করতে চাচ্ছ? অপর পাশের মানুষের অনুভূতির কোনো মূল্য নেই তোমার কাছে? সামির রাগলো না, বরং আগের মতোই ঠান্ডা গলায় বলল, তোমার কাছে এত কিছু জানতে চাইনি, বিয়ে করবে কি না। তুমি যদি আমায় ভালোবেসে জিজ্ঞাসা করতে আমি অবশ্যই হ্যাঁ বলতাম, কিন্তু তুমি শুধুমাত্র রাগ থেকে বলছো, তাই আমার উত্তর অবশ্যই না। ঠিক আছে, পৃথিবীতে মেয়ের অভাব নেই, তবে তোমাকে শেষ একটা সুযোগ দিলাম। 3 দিনের মধ্যে হয় রাজি হও, নয়তো আমি আমারটা বুঝে নিব। সামির কল কেটে দিল। সারা দবদা খেয়ে দাঁড়িয়ে রইল। এই ছেলের মধ্যে জিদ এত মাথাচাড়া দিয়ে উঠেছে। অনুজার প্রতি রাগ করে সে হুঁশ জ্ঞান হারিয়েছে তা বুঝতে বাকি রইল না সারা। সে নিজের অবাকতা সরিয়ে রেখে অথয়কে কল করলো। অথয় জ্বরের কারণে তখন শুয়ে আছে, জ্বর না থাকলেও শরীর দুর্বল। সারার নাম্বার দেখে সে দীর্ঘশ্বাস ফেলল। ফোন কানে নিয়ে কোনো মতে বলতেই সারা হড়বড়িয়ে বলল, তাজওয়ারকে বল সামিরকে সামলাতে, ওর মাথা নষ্ট হয়ে গেছে। মানুষ প্রেমিকার বিরহে হাত কাটে, নেশা করে পড়ে থাকে, আর তোর স্বামীর বন্ধু ইউনিক পথ বেছে নিয়েছে, সেও এখন বিয়ে করবে। অথয় নিজেও থতমত খেল, লাফিয়ে উঠে বসে বলল, কি? সামির কি বলেছে? আমাকে জিজ্ঞাসা করেছে আমি তাকে বিয়ে করব কিনা। তুই ভাবতে পারছিস অনুজার বিয়ে হয়ে গেছে বলে সে এখন আমাকে কিংবা অন্য কাউকে বিয়ে করবে বলে পণ নিয়ে বসে আছে? ওর তো পড়ালেখাও কমপ্লিট হয়নি, বোঝা ওকে। সারা রাগে কল কাটলো। অথয়ের মাথার 2 হাত উপরে দিয়ে সব চলে গেল। তাজওয়ার অথয়কে এভাবে বসে থাকতে দেখে শুধালো, কি হয়েছে? তো সামিরের সাথে কথা হয়েছে? না, কেন? ওর কাছে যা তো, ওর বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। সারাকে নাকি বলেছে বিয়ের কথা। অনুজার বিয়ের কথা? অথয় বিরক্ত হলো, দাঁতে দাঁত চেপে বলল, তোর বিয়ের কথা? বলদ লোক। আরে সামির সারাকে বিয়ে করবে বলেছে, আর মাথা ঠিক নেই। অনুজার বিরহে মনে হয় সব তার ছিঁড়ে গেছে। তাজওয়ারও স্বাভাবিক প্রতিক্রিয়াই করলো। 2 বন্ধু বোধহয় বর্তমানে অবাক বা দুঃখী কোনো প্রক্রিয়া না করার প্রতিজ্ঞা করেছে। অথয় প্রচণ্ড বিরক্ত হলো তাজওয়ারকে এমন স্বাভাবিক দেখে। সে ফোন নিয়ে বসেছিল, ফোনের দিকে তাকিয়ে আছে, একটু উঠলও না। অথয় কটমট করে বলল, কথা কানে যায় না তাজ, সামিরের কাছে যা। চেঁচাস কেন? তোর গলা এত শক্তি এসে কই থেকে? তোর এখন আমার শক্তির উৎস জানতে হবে নাকি সামিরের অবস্থা জানতে হবে? কোনোটাই না। অনুজাকে কল কর আর বল সামির বিয়ে করতে চাচ্ছে। ও আসবে নাকি সামির বিয়ে করবে? অথয় বুঝলো। সে অনুজার নাম্বারে ডায়াল করলো। অনুজা কল রিসিভ করতেই অথয় বলল, কি করো? অনুজা মলিন কণ্ঠে জবাব দিল, কিছু করছি না ভাবি, কিছু বলবে? হ্যাঁ আসলে। অথয় তাকালো তাজওয়ারের দিকে। তার থেমে যাওয়া দেখে তাজওয়ারও তাকিয়েছে। চোখের ইশারায় বোঝালো কথাটা বলতে। অথয় গলা পরিষ্কার করে নিচু গলায় বলল, তোমার উপর রাগ করে সামিরও বিয়ে করতে চাচ্ছে। ওখানে থাকা জিদ ছেড়ে চলে আসো অনুজা, তোমার পুরো জীবন এখনো পড়ে আছে। অযথা এটা নষ্ট করো না। সামির আর তুমি একে অপরকে ভালোবাসো। সামিরও বিয়ে করতে যাচ্ছে। কথাটা শুনেই অনুজা চুপ হয়ে গেল। পরিস্থিতি যেই দিকে চলে গেছে তাতে তার প্রতিক্রিয়া করার মতো কিছুই নেই। অনুপম রুমেই ছিল না। অনুজা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বিয়ে তো হয়ে গেছে, স্বামীর ভাইয়ের কবে করে ফেলুন, আমার জন্য কষ্টই বা পাবেন কেন? এখনো কিছুই শেষ তো হয়নি। কিছু আগের মতো তো আর থাকিনি ভাবি।
অথই নিশ্চুপ হয়ে গেল। অনুজা কল কেটে দিল। তাজওয়ারকে কিছু বলতে হলো না। অনুজা তার উপরে জেদ করেই এখন এসব করছে। উঠে দাঁড়িয়ে ফোন পকেটে রেখে সে হাঁটা লাগলো। উদ্দেশ্য সামিরের কাছে। রাতে সবাই খেতে বসেছে। অনুপম অনুজার বিয়ের দিন থেকে শুরু করে আজ দুপুর পর্যন্ত অনুজা নিজেদের ঘরেই খেয়েছে। শাইমা বেগমও এই নিয়ে কিছু বলেনি। মেয়েটার অবস্থা বেশি ভালো ঠেকে না তার কাছে। তবে রাতে অনুপম এক প্রকার জোর করেই অনুজাকে খাবার টেবিলে নিয়ে এসেছে। অনুজাও রাগ করে এসেছে। খেতে বসার পরই আশরাফ খান এসে বললেন। অনুজাকে দেখে তিনি কপাল কুঁচকালেন। গম্ভীর গলায় অনুপমকে শুধালেন, এই মেয়ে এখানে কেন? প্রশ্ন শুনে সকলেই তাকালো আশরাফ খানের দিকে। অনুপম না বুঝেই প্রশ্ন করলো, মানে এই মেয়ে খাবার টেবিলে কেন? এখন চৌধুরীর মেয়ের সাথে বসে খেতে হবে। মেয়ে ওঠো। অনুজা উঠল না। জিত তারও কোনো দিক থেকেই কম নয়। অনুপম তাকে জোর করে বিয়ে করেছে। সে শখ করে এখানে এসে বসে থাকেনি। তাই শান্ত গলাতেই বলল, আমার সাথে খেতে সমস্যা কি আঙ্কেল? আমার গায়ে কি ময়লা লেগে আছে যা দেখে আপনার রুচি চলে গেছে? মুখে মুখে তকরা করছো বেয়াদব। উঠতে বলেছি, ওঠো। তুমি নিচে বসে খাবে। শাইমা বেগম বেশ চমকালেন। তবে অনুপম আর অনুজার কপালে ভাঁজ পড়ল। তারা মোটেই এমন কিছু আশা করেনি। হঠাৎ অনুজা নিচে বসেই খেতে কেন যাবে? এত বড় টেবিলের সমস্যা কি? অনুজা কিছু বলার আগেই অনুপম বলল, নিচে বসে কেন খাবে? টেবিলে কি হয়েছে? টেবিল বাড়ির লোকদের জন্য, কোনো ফকিন্নির বাচ্চার জন্য না। রাগে চুল শক্ত হয়ে গেল অনুপমের। অনুজা থমকে গেল। সে ফকিন্নির বাচ্চা? তার বাবা মা তাকে মাথায় করে বড় করেছে, তাকে ফকিন্নির বাচ্চা বলা হলো? সে যেন কথা বলার ভাষায় হারিয়ে ফেলল। অনুপম সেই মুহূর্তে হাতের সামনে থাকা কাচের জগ তুলে এক আছাড় মেরে ফেলল। অনুজা আর শাইমা বেগম চমকে দাঁড়িয়ে গেলেন। শাইমা বেগম আতঙ্কিত স্বরে বললেন, কি করছিস অনুপম? মাথা নষ্ট হয়ে গেছে তো? সে প্রশ্নের জবাব না দিয়ে বাবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেল অনুপম। প্লেটের খাবার ফেলে রেখে অনুজার হাত ধরেছে সে। চোয়াল শক্ত করে কঠিন গলায় বলল, অনুজাকে এখানে অপমান করার জন্য আনিনি বাবা। ওর বাপ ভাই কি করেছে তা একান্তই ওদের আর আমাদের ব্যাপার। আমার বোন ওখানে যতদিন আছে, অনুজা এখানে ততদিন থাকবে আর সম্মানের সাথেই থাকবে। ওকে বিয়ে করে এনেছি অপমান করার জন্য না। এটা ভেবেও থাকলে মাথা থেকে বের করতেন। আশরাফ খানের জবাবের আশা সে করল না। আশরাফ খান গম্ভীর চোখে ছেলের চলে যাওয়া দেখলেন। তিনি এতটা আশা করেননি। তিনি ভেবেছিলেন আলম চৌধুরীর মেয়েকে বিয়ে করেছে এনে ইচ্ছে মতো অত্যাচার করবেন। তাকে ব্ল্যাকমেল করিয়ে তার আদরের মেয়েকে ওরা নিয়ে গেছে। সেখানে মেয়েটা কেমন আছে, কিভাবে আছে তা তো তিনি জানেন না। তাই সেই শোধ তিনি অনুজার ওপর নিতে চেয়েছেন। কিন্তু নিজের ছেলের প্রতিক্রিয়া দেখেই বুঝে গেল এই কাজ তিনি পারবেন কিনা। তা সন্দিহান। যতটা অবাক আশরাফ খান হয়েছেন ঠিক ততটা অবাকই বোধ হয় অনুজাও হলো। রুমি শেষে অবাক হয়ে শুধু অনুপমের দিকে চেয়ে রইল। তা দেখে অনুপম শুধালো, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি আপনাকে। আপনার কাছে ওই অপমানটাই আমি আশা করেছিলাম। সম্মান না, সবচেয়ে বড় অপমানটা করে এখন সম্মান দেওয়ার কত নাটক করতেছেন চিন্তা করেই অবাক হচ্ছে। সম্মান দেওয়ার নাটক করছি না। আমার মা আমাকে মেয়েদেরকে সম্মান দেওয়া শিখিয়েছে। যা করেছি তা তোমার বাবা আর ভাই করতে বাধ্য করিয়েছে। আমার বাবাকে ব্ল্যাকমেল করে ওরা আমার বোনকে বাড়ির বউ বানিয়েছে। ওখানে তাকে অত্যাচার করা হচ্ছে কিনা এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। কেমন করেছেন যার জন্য তারা আপনাদেরকে ব্ল্যাকমেল করতে পারছে? অনুপম আরও গম্ভীর হয়ে গেল। মুখ ফিরিয়ে নিল। অনুজা বুঝলো কোনো না কোনো গড়বড় অবশ্যই আছে। খাওয়া হয়নি বলে শাইমা বেগম খাবারের প্লেট দিয়ে গেলেন। অনুজা নিজের প্লেট নিয়ে বিছানাতেই খেতে বসলো। খাবারের এক লোকমা মুখে দেওয়ার পর অনুপমকে উদ্দেশ্য করে বলল, একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমার ভাইকে আমি খুব ভালোভাবে চিনি। ও যখন বলেছে ভাবিকে ইহো জন্মে ছাড়বে না, তার মানে ছাড়বে না। সে আশা ছেড়ে দেন। আর আপনি তো বিয়েই করেছিলেন নিজের বোনকে ফিরিয়ে আনতে। যেহেতু ওটা হবে না তাই ডিভোর্সের ব্যবস্থা করেন। সম্ভব না। কেন? কোনো কারণ নেই। আশাই থাকবেন না, লাভ নেই। তাজওয়ারকে এখনো চিনতে পারেননি। ও যা বলে তাই করে, জিদ করে হোক আর ভালোবেসে। সে কখনোই ভাবিকে ছাড়বে না। আপনার আর আমার মধ্যে এমন কোনো সম্পর্ক বা ভালোবাসা নেই যার জন্য আমরা একসাথে আজীবন কাটাতে পারবো। তাই আমাদের ডিভোর্স হওয়াটাই বেটার। আর হ্যাঁ, নিজে গিয়ে সামিরের সাথে কথা বলে আসবেন। অনুপমের ভ্রু কুঁচকে গেল। খাওয়া শেষে সে প্রশ্ন করলো, কি বিষয়ে? আমার আর সামিরের বিয়ের বিষয়ে। মাথায় যেন আগুন জ্বলে উঠল। সামিরের সাথে সে কথা বলবে? তাও অনুজা আর সামিরের বিয়ে নেই?
সে কি পাগল? নিজের বউয়ের বিয়ে নিয়ে সে কথা বলবে? নিজের বউ কথাটা মাথায় আসতেই তার আরও রাগ হলো, অধিকার বোধ জন্মালো। দাদিমার বিড়াল ঘুরতে ঘুরতে অথয়ের রুমে এসে থেমে গেছে। অথই দুর্বলতার জন্য তখনও বিছানায় শুয়েছিল। বিড়াল তাকে দেখেই ম্যাও ম্যাও করে উঠল। চোখ মেলে এক লাফে উঠে বসলো অথই। চোখ বড় বড় করে বিছানার দিকে সরে গিয়ে চোখ রাগালো, বিড়বিড়িয়ে আওড়ালো, এ আবার এমনি চিল্লাই কেন? খামচে দিবে নাকি? অথই কুকুর ভয় পায় না, তবে বিড়াল ভয় পায়। এমন আশ্চর্যের কথা শুনলে যে কেউই অবাক হবে। কুকুর ভয় পায় না কিন্তু বিড়াল ভয় পায়, এও কোনো কথা? অথয়ের বয়স যখন 10 তখন একটা বিড়াল ভীষণভাবে তাকে খামচে দিয়েছিল। সেই থেকে বিড়ালে তার ফোবিয়া হয়ে গেছে। মায়ের কাছে এ নিয়ে বেশ বকাও খেয়েছে সে। লাভের লাভ কিছুই হয়নি, তার জন্য বাড়িতে বিড়াল এনে রাখা যেত না। বিড়াল লেজ নাড়তে নাড়তে এগিয়ে আসলো। অতই হুস হুস করে তাড়াতে চাইল। সেই মুহূর্তে ভাবলো চেঁচিয়ে উঠবে, তখনই আনোয়ারা বেগম আসলেন। বিড়ালকে পেয়ে চোখ মুখ কুঁচকে বললেন, তুই এনো কি করস? বউ তোরে দেখলে ডরাই, বুঝোস না? সর। অতই ভয়ে ভয়ে একবার আনোয়ারা বেগমের দিকে একবার বিড়ালের দিকে তাকালো। দুটোই বর্তমানে তার জন্য আতঙ্কের চেয়ে কম নয়। একজন দিনে দুপুরে বোম ফাটিয়ে বসে আছে। আনোয়ারা বেগম পান খাওয়া লাল দাঁতে হাসলেন, এগিয়ে এসে বিছানায় বসে কাছে ডাকলেন, এ নয়, অত দূরে গেছোস কেন? বিলাই দেখলে কেউ ভয় পায়? আসলে আমার একটু ভয় লাগে। আচ্ছা বুঝছি। শুনবো, কয় মাস চলতেছে? অতই থতমত খেলো। কয় মাস মানে? দাদিমাকে এখন তাকে প্রেগনেন্ট ভাবছে? সে বোঝানোর জন্যই বলল, ওইরকম কিছু না দাদিমা, আমার আসলে 2 দিন থেকে জ্বর, তাই শরীর দুর্বল, আর কিছু না। আনোয়ারা বেগম চোখ মুখ কুচকালেন, গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, কিন্তু তোর চোখ মুখ দেখলে কিন্তু পুয়াতেই লাগে। অতই যেন শ্বাস আটকে যাবে। এক জ্বালায় বাজে না, সে আবার আরেক জ্বালা ধরিয়ে দিতে চায়। হাঁসফাঁস করতে করতে সে চারিদিকে তাকালো। তাজওয়ার আর তুহিনা বেগম একসাথেই রুমে আসলেন। আনোয়ারা বেগমকে দেখে তুহিনা বেগম হেসেই বললেন, আম্মা আপনি এখানে খাবেন না? খামু? তার আগে ক, আমার নাতনি কই? অনু আসে নাই কেন এখনো? তুহিনা বেগম শুকনো মুখে তাজওয়ারের দিকে তাকালেন। তাজওয়ার চোখের ইশারায় কিছু বুঝিয়ে নিজেই বসলো দাদিমার সামনে। 2 হাতে হাত ধরে বলল, অনুজার বিয়ে হয়ে গেছে দাদিমা। একথা শুনে দাদিমা বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন। হাত ছাড়িয়ে নিয়ে গলা ছেড়ে চেঁচিয়ে উঠলেন। অতই সরে গেল। দাদিমা হায় হায় করতে করতেই বললেন, কি কইলি এটা তুই? আমার অনুর বিয়ে হয়ে গেছে মানে তোরা আমারে পর করে দিলি? আমারে রেখা তোরা আমার নাতনিটারে বিয়া দিয়ে দিলি? কেমনে পারলি তোরা? আল্লাহ গো, আমি বাইসা থাকতেও কোনো দাম নাই। তার হায় হায় শুনে তাজওয়ার অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করলো, তবে অথই পারল না। মুখে হাত রেখে হেসেই ফেললো। তাজওয়ার বোঝানোর ভঙ্গিতে বলল, দাদিমা বিয়ে হুট করে হয়ে গেছে, তোমাকে ছাড়া ওর বিয়ে দিতে পারি? তুমি কেতো না। কানবো না? বিয়া কেমনে হুট করে হইলো? আমারে একখান টেলিফোনও করতে পারলি না? আচ্ছা আচ্ছা, আমাদেরই দোষ। কালই অনুজাকে নিয়ে এসো তুমি, ঠিক আছে? আনোয়ারা বেগম থেমে গেলেন, পরক্ষণেই শুধালেন, পাত্র কেডা? আমাকে পরিচিত? ছবি দেখা? তাজওয়ার দীর্ঘশ্বাস ফেলে নিচু গলায় বলল, পাত্র আশরাফ খানের ছেলে অনুপম। এ কথা শুনে আনোয়ারা বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। অদ্ভুত চাপা এক রাগ ফুটে উঠল পুরো মুখশ্রীতে। রাগে গজগজ করতে করতে বললেন, ওই খনির পোলার লগে আমার নাতনির বিয়া দিলি কোন সাহসে? ওই খনি আমার বড় নাতনিরে কাইরা নিছে, হেল লগে কেমনে বিয়া দিলি? অথয়ের মুখের হাসিও উড়ে গেল। দাদিমাও একই কথা বলল। তুহিনা বেগম জানতেন না তার বড় ছেলের খুনের পিছনে কার হাত রয়েছে, তবে আশরাফ আর অনুপমের কথা শুনে তিনি অবাক হলেন খুব। কৌতূহল দমাতে না পেরে সাথে সাথে জিজ্ঞেস করে বসলেন, মানে বড় নাতিকে কেড়ে নিচ্ছি মানে? আম্মা, তানভীরের মৃত্যুর পেছনে অনুপম আর ওর বাবার হাত আছে? আপনি এসব কি বলছেন? তুই এখনো জানোস না বউ? হের বাপ বেটা মিলা তোর পোলাটারে মাইরা ফেলাইছে। তোজো আর হের বাপ তো জানতো, তোরে কয় নাই? তুহিনা বেগম অবাক চোখে তাকালেন। তাজওয়ার কোন দিকে সামাল দিবে তা বুঝে পেল না। দাদিমাকে থামানোর চেষ্টা করেও লাভ নেই, তিনি বলবেনই। দাদিমা আরও বললেন, আশরাফের মাইয়া আছে না, হেল লাইগা হয়েছে সব। আমি তানবীরের কথা সেই দিন সব শুনছিলাম। ওই ডাইনির লাইগাই হেরা আমার নাতনিটারে একেবারে মাইরা ফেলাইছে। তুহিনা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যাকে এতদিন নিজের মেয়ের মতো যত্ন নিয়ে রেখেছে, সেই মেয়ে তার বড় ছেলের মৃত্যুর জন্য দায়ী। অথচ নিজেও অবাক না হয়ে পারল না। তাজওয়ার ব্যস্তভাবে উঠে দাঁড়ালো, মায়ের হাত টেনে ধরে বলল, আম্মু, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো, এখন কিছু বলো না। বলবো না?
ওর জন্য আমার তানভীর আজ নেই। তাজ, তুই তাও ওর পক্ষ নিবি? তুই জানিস এসব, তাও কেমনে ওর বিয়ে করলি? তোর ভাইয়ের কথা ভুলে গেলি? এ পর্যায়ে দাদিমা বুঝে গেলেন অথই সেই আশরাফের মেয়ে। তাজওয়ার দাদিমাকে থামানোর আগেই তিনি ছুটে গিয়ে অথৈর চুলের মুঠি ধরে টেনে ধরলেন। নিচ থেকে বিড়ালটা অমেয়া করে উঠল, যেন অথৈকে ছাড়তেই বলল। অথৈ ব্যথায় আর্তনাদ করে উঠল। তাজওয়ার দ্রুত দাদিমার হাত ছাড়াতে ছাড়াতে বলল, দাদিমা কি করতেছ? ছাড়ো ওরে। সর তুই, আজ দিয়ে এই কাল লাগিনি রে আমি বাড়ির থেকে বাইর করবো। তোর জায়গা আমার নাতি মরছে, আর তুই আমার বাড়ির পায়ের উপর পা তুইলা আরামসে বসে আসস, বাইর হকাল লাগিনি। অথৈ নিজের পক্ষ নিল না। সে নিজেও এখান থেকে বের হতে চায়, হোক মিথ্যা অপবাদে, তবুও তার এখান থেকে বের হওয়া জরুরি। প্রমাণ না হয় পরেও জোগাড় করা যাবে, তবে এদের হাতের পুতুল হয়ে থাকা তার পক্ষে এমনিতেও সম্ভব নয়। তাজওয়ার দাদিমার হাত থেকে ছাড়িয়ে নিল অথৈর চোখ, তাকে আড়াল করে দাঁড়িয়ে বলল, দাদিমা আমরা বসে কথা বলবো, চলো। কি এর বৈশাখতা কমো, তুই এর এতক্ষণ বাদতে বাইর কর। আমার নাতনিরা কাল নিয়ে আইবি, আর এই ডারে দিয়ে আইবি। এই বাড়ির ওর মুখও যেন না দেখি। তুহিনা বেগম কাট গলায় বলে দিলেন, তাজ, এই মেয়ে এই বাড়িতে থাকলে আমি থাকবো না। তোর কাছে মায়ের চেয়ে বউ বেশি গুরুত্ব হলে বলে দিস, আমি চলে যাব। তুহিনা বেগম শুনলেনই না কোনো কথা, বেরিয়ে গেলেন রুম থেকে। আনোয়ারা বেগম বিড়ালকে তুলে নিয়ে চলে গেলেন। তাজওয়ার অসহায় চোখে তাকালো। এতদিন তারা তুহিনা বেগমের থেকে এই সত্য লুকিয়েছিল, তিনি নিতে পারতেন না বলেই লুকিয়ে রেখেছিল। আজ এভাবে এইসব হয়ে যাবে সে ভাবেনি, বরং সে জানতোই না যে আনোয়ারা বেগম তানভীরের মৃত্যুর রহস্য জানে। অথই বেশ মজাই পেল, তাজওয়ারকে উপহাস করে হেসে উঠল সে। তাজওয়ার ফিরে তাকাতেই বেশ মজা নিয়ে বলল, শান্তি লাগতেছে তাজ। অন্তত কোনো এক আপত্তি আছে যা আমাকে তোদের হাতের কাঠের পুতুল হওয়া থেকে ছুঁড়ে ফেলবে? জোর করে রাখতে চেয়েছিলি না, এবার কিভাবে রাখবি? বউ আর মা সংকট, কিন্তু ডেঞ্জারাস। বউ না মা, তাজ। অথয়ের উৎসাহ করা হাসি তাজওয়ারের সহ্য হলো না। সে চেপে ধরল অথয়ের চোয়াল, শক্ত কণ্ঠে বলল, এসব সংকট জানি না, তবে ভুল করেও ভাবিস না তোকে আমি ছেড়ে দেব। তুই আমার বউ আর আমার কাছেই থাকবে, বাই হোক আর বাই ক্রোক। সারা রাত তাজওয়ারে ছটফট করেই কাটলো। একবার এপাশ তো আরেকবার ওপাশ করে কাটলো, তবে ঘুমাতে পারলো না। অথয় নিজেও ঘুমায়নি অনেকটা রাত, তবে এমনভাবে শুয়ে থেকেছে যেন সে ঘুমিয়েই পড়েছে। আর তা দেখেই তাজওয়ার নিজেকে শান্ত করার জন্য অথয়কে নিজের বাহু ধরে এনেছে। এতে অথয় চমকেছে বেশ, তবে প্রতিক্রিয়া করেনি। তাজওয়ার অথয়কে বুকে জড়িয়ে নিয়ে বড় করে নিঃশ্বাস নিল, এরপর ধীরে ধীরে শান্ত হয়ে গেল। এ পর্যায়ে অথয় আরও অবাক হলো, তাকে জড়িয়ে ধরেই শান্ত হয়ে গেল কেন? অথয়ের মনে প্রশ্ন জাগলো, কেউ ভালো না বেশি এভাবে জড়িয়ে ধরে শান্ত হয় কেমন করে? এই বিয়েতে কি শুধুই প্রতিশোধ আছে নাকি ভালোবাসাও আছে? সেও একসময় ঘুমিয়ে পড়ল। সকালবেলা হতেই শুরু হলো বাড়ির ঝামেলা। আনোয়ারা বেগম কিছুতেই অথয়কে বাড়িতে রাখবেন না। তুহিনা বেগম থম মেরে বসে আছেন। আলম চৌধুরী অবশ্য খুশি, এই মেয়েকে তিনি রাখতেই চান না কোনোভাবেই। তাজওয়ারের প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে না, সে চুপচাপ বসে আছে। অথয় নিজের সব গোছানো শুরু করলো। এখান থেকে সে কখনোই খান বাড়িতে যাবে না, প্রশ্নই আসে না। যারা তাকে ঠকিয়েছে তাদের কাছে সে কেন যাবে? কখনোই না। অতই শক্ত মুখে সব গুছিয়ে নিয়ে নিচে নামলো। আনোয়ারা বেগমের বিড়ালটা তাকে দেখেই তার কাছে এগোতে নিলে অতই পিছিয়ে গেল। ভীত দৃষ্টিতে বিড়ালের দিকে তাকাতেই বিড়ালটি কি বুঝলো আর এগোলো না, অন্যদিকে সরে গিয়ে মেয়া মেয়া করে ডাকলো। আনোয়ারা বেগম তার দিকে তাকাতেই খ্যাক করে উঠলেন, বিলাইডারে হাত করে নিচ্ছে। আমরা জল জানতো নাতিটারে মুড়া মাইখা খাইছে। খনিজ জাত বাইর হ তাড়াতাড়ি, তোর মুখ দেখলে আমার শরীর জ্বরে। অত শান্তভাবে এগিয়ে আসলো, তুহিনা বেগমের সামনে দাঁড়িয়ে বলল, এই বাড়ির কেউ আমার পছন্দের নয়, আমিও কারোর পছন্দের নই। তবে এখানে আসার পর আপনি আমাকে মায়ের মতো আগলে রেখেছেন, অনেক বুঝিয়েছেন, এবং শেষ পর্যন্ত আপনার জন্যই আমি এখানে থেকেছিলাম, জীবনটার সুযোগ দিয়েছিল। আর আজ যাচ্ছিও আপনার ইচ্ছাতে। তবে সত্যি বলতে আমি কৃতজ্ঞ থাকব আপনার কাছে। এই বন্দি জীবন, অসম্মানের, ঠকে যাওয়া জীবনে আমি থাকতে পারছিলাম না, মুক্তি চাচ্ছিলাম। ধন্যবাদ আন্টি। তুহিনা বেগম মুখ ফিরিয়ে নিলেন। তিনি কারোর সাথে কঠিন হতে পারেন না, তবে অথই এবং তার পরিবার তার বড় ছেলেকে কেড়ে নিয়েছে। এ বাণী তার মাথায় যেন বসে গেছে। সেই মুহূর্তে অথয়ের মুখও দেখতে চায় না। অথই তাজওয়ারের দিকে তাকিয়ে একটা হাসি দিল। এই হাসিতে কেবল তার ছিল ছাড়া আর কিছুই ছিল না।
তাজওয়ার চোখ বন্ধ করে নিল, হাত মুষ্টিবদ্ধ করে নিল। অথই তার সামনে দিয়ে লাগেজ টেনে চলে যেতে নিলেই সে ডেকে উঠল। দাঁড়া অতন্ত্রিতা। অথই অনিচ্ছা সত্ত্বেও দাঁড়ালো, পিছু ফিরে তাকালো না। আনোয়ারা বেগম আর তুহিনা বেগম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। তাজওয়ার উঠে গিয়ে অথয়ের পাশে দাঁড়ালো। অথয়কে ফিরিয়ে নিয়ে তার হাত ধরলো শক্ত করে। তুহিনা বেগম অবাক গলায় বললেন, তুই ওকে আটকাচ্ছিস তাজ? আমার চেয়ে ও বেশি গুরুত্ব? তাজওয়ার স্বভাব সুলভ ঠান্ডা গলায় সব জবাব দিল, না আম্মু, তুমি আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি ওকে আটকাচ্ছি না, বরং আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। তুহিনা বেগম আরও অবাক হলেন। তবে কিছু বলার আগেই আনোয়ারা বেগম বললেন, দেখছস বউ, দেখছস? আমি কইলাম না এই মাইয়া তোর পোলার মাথা মুড়াইয়া খাইছে। দেখ কেউ কারো মাথা মুড়িয়ে খায়নি দাদিমা। আম্মু, আমার কাছে তুমি যেমন গুরুত্বপূর্ণ, তেমন আমার বউও গুরুত্বপূর্ণ। ওকে বিয়ে করে আমি এনেছি, একা একা আসেনি। তাহলে এখন একা ছেড়ে দিয়ে কিভাবে? বিয়ের সম্পর্কে তো তুমি কত কিছু বলো আম্মু, তাহলে এখন? তারা তোর ভাইয়ের খুনি, এরপরও? সবই জানি আমি, তবে আমি ওকে ছাড়তে পারবো না। তুমি বাড়ি ছেড়ে চলে যাও, এটা আমি মানতে পারবো না, তাই আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। অথই নিজের হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে থাকলো, তবে ছাড়াতে পারলো না। চেষ্টা করেও যখন পারলো না, তখন সে জোর গলাতেই বলল, তোর দয়া লাগবে না, হাত ছাড়। তুই মুখ বন্ধ রাখ অতন্ত্রিতা। আনোয়ারা বেগম কপাল চাপড়ানো শুরু করলেন। নাদি তো আর তার নেই, এখন বইয়ের আঁচলে বাধা পড়েছে সে। তুহিনা বেগম নিশ্চুপ হয়ে গেলেন। ছেলের মুখ দেখে তিনি ঠিকই বুঝছেন ছেলের জেদ। ছেলের মনে কি চলে তা সে বেশি জানেন। আলম চৌধুরী ছেলের উদ্দেশ্যে বললেন, এই মেয়ের জন্য তুমি বাড়ি ছাড়তে চাও? তেজওয়ার, কান খুলে শুনে রাখো, ওর জন্য বাড়ির বাইরে পা রাখলে তোমাকে আমি ত্যায্য করব। এই সম্পত্তির কিচ্ছু পাবে না তুমি। লাগবে না বাবা, আপনার সম্পত্তির আমার প্রয়োজন নেই। আচ্ছা, বাইরে গিয়ে কি করবে? ইনকাম করো তুমি, নিজের বউকে খাওয়ার কার টাকায়? তাজওয়ারি রিগোতে লাগলো। অথবা এদের মধ্যে ফেসে গেছে। সে চাচ্ছে এখান থেকে বের হতে, তবে তাজওয়ার তা হতে দেবে বলে মনে হচ্ছে না। তাজওয়ার উল্টো ফিরে যেতে যেতে বলল, আমারটা আমি বুঝে নেব, আপনার আর আমার বউকে খাওয়াতে হবে না। তুহিনা বেগম থম মেরে বসে রইল। শেষবারের মতো ছেলেকে ডাকলেও সে সাড়া দিল না। তাজওয়ার পিছু না ফিরেই বেরিয়ে গেল। এবার ব্যাপারটা তার ইগো হার্ট করেছে। বিয়ে যখন করেছে তখন বাপকে বলেই তো করেছে, যদি বউকে খাওয়ানোর নিয়েই সমস্যা হয় তাহলে সে যেভাবেই হোক বউকে নিজের ইনকামেই খাওয়াবে। অতএর হাত টেনে বাইরে চলে আসলে অতই হাত ছাড়িয়ে নিল। নিজের হাত আগলে নিয়ে বিরক্ত গলায় বলল, তোর সমস্যা কি? তোকে কেউ আসতে বলেছে? তোকে জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি না। ঠিক আছে, তাহলে নিজের রাস্তায় যা। অতই লাগেজ নিয়ে চলে যেতে নিলে তাজওয়ার হাত টেনে ধরে বলল, আমি যেখানে যাব সেখানে যাবে। যাবো না, তোর হাতের পুতুল হয়ে আমি থাকবো না। আমি নিজের জীবনে নিজের মতো বাঁচতে চাই। তো তো আমাকে যেতে দে। এত সহজে? নিজের পরিবার ছাড়ছি তোর জন্য, তোকে যেতে দেব? অতই কিছু বলার আগেই তাজওয়ার অথই কেটে নিয়ে নিজের কাছাকাছি আনলো। দু হাতে কবজির উপরে চেপে ধরে বলল, পৃথিবীর সব ছেড়ে দেব তোকে ছাড়া, কোনো কিছু বিনিময়ে আমি তোকে ছাড়বো না, না মানে না। অতই তাচ্ছিল্য করে হাসলো, ব্যঙ্গাক্ষ কণ্ঠে শুধালো, ধরে রাখবি কিভাবে? জোর করে? জোর করে কিছু ধরে রাখা যায় না তাজ, তুইও পারবি না। পারবো, তোর বেলা আমি কোনো কম্প্রোমাইজ করতে রাজি নই। আমার তোকেই লাগবে, তাতে তোর মর্জি থাক বা না থাক। কেন? ভালোবাসিস? অতএর শান্ত শব্দেই তাজওয়ারের হাত আলগা হয়ে গেল। নিজেকে সামনে এসে বাঁকা হাসলো, মুখটা এগিয়ে নিয়ে বলল, ভালোবাসা ওটা আমার সাথে যায় না। তোকে বিয়ে করেছি কেন জানিস? যাতে তোকে একটু একটু করে মারতে পারে। তাহলে এত সহজে ছেড়ে দেব? শুধু প্রতিশোধ নিতেই কেউ পরিবারকে ছেড়ে দেয় তাজ? তুই বোকা নাকি আমাকে বোকা ভাবিস? আনোয়ারা বেগম জেদ করে আলম চৌধুরীকে নিয়ে আশরাফ খানের বাড়িতে আসলেন। আনোয়ারা বেগম বাড়িতে ঢুকেই জোরে জোরে অনুজার নাম ধরে চেঁচাতে থাকলেন। দাদিমার কণ্ঠ শুনে অনুজাও ছুটে আসলো। সকাল সকাল হয় বাড়িতে আশরাফ খান, অনুপম সবাই ছিল। অনুজার পিছু পিছু অনুপমও এসেছে। সাইবা বেগম নম্র গলায় বললেন, আপনারা বসুন। আনোয়ারা বেগম যেন শুনলেনই না। অনুজাকে কাছে পেয়ে তিনি জড়িয়ে ধরলেন। অনুজা খুশি হয়ে বলল, তুমি কখন আসছো দাদিমা? বসো। বসুম না, তুই স আমাগো লগে। অনুজার মুখ মলিন হয়ে গেল। অনুপম কাছে এসে দাঁড়িয়ে সালাম দিল। আনোয়ারা বেগম মুখ কুঁচকে এসে সালাম নিলেন। অনুপম বলল, শুধু ওকে নিয়ে যাবেন দাদিমা, জামাইকে নিবেন না?
জামাই হইব তোর বাপ। অনু তুই এনে থাকস কেন? তুই আর এখানে থাকবি না। অনুজার হাত টেনে নিয়ে যেতে নিলে অনুজা থামিয়ে দিল, নিচু গলায় বলল, আমি যাব না দাদিমা। অনুপম অপর হাত আঁকড়ে ধরল, নির্লিপ্ত গলায় বলল, আমার বোনকে এখানে দিয়ে ওকে নিয়ে যান, আমি আটকাবো না। তবে এর আগে ও এখান থেকে নড়বে না। অনুজার রাগ হলো, নিজেকে সামলালো সে। এই রাগ সে পরে ঝাড়বে। আলম চৌধুরী খ্যাক করে উঠে বললেন, তোমার বোন বাড়ি থেকে বেরিয়ে গেছে, কোথায় গেছে খুঁজে নিয়ে আসো। অনুপম ব্যস্ত হয়ে গেল। অথই বেরিয়ে গেছে মানে? কোথায় গেছে? কেন গেছে? অবাক হলো অনুজাও। অথই তো বেরিয়ে যাওয়ার মতো মেয়ে নয়। সে জিজ্ঞেস করলো, ভাবি কোথায় গেছে বাবা? কেন গেছে? জবাবটা আনোয়ারা বেগম দিলেন। এই খুনের মাইয়ারে বাড়িতে রাখবো ভাবলি কেন তুই? বাইর করে দিছি তারে। আর তার পিছে পিছে তোর ভাইও আসল ধইরা বাইর হয়ে গেছে। অনুপম এগিয়ে আসলো, রাগী গলায় বলল, আমার বোন কোথায়? তা আমরা জানবো কিভাবে? খুঁজানো গিয়ে। অনুজা তুই চল। যাবে না অনুজা, আগে আমার বোনকে সুস্থভাবে ফিরিয়ে দিয়ে যান, তারপর নিজের মেয়ের কথা ভাববেন। পরক্ষণেই চোয়াল শক্ত করে বলল, আমার বোনের কিছু হলে আমি আপনাদের একদম পুড়িয়ে মারবো। আলম চৌধুরী, ভদ্রভাবে আমার বোনকে দিয়ে যাবেন।